সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে আদালতের পর্যবেক্ষণ। জুলাই আগস্ট গণহত্যায় সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ 16 আসামি ট্রাইব্যুনালে। শেখ হাসিনা জুলাই আগস্ট গণহত্যার মাস্টার মাইন্ড, গুম কমিশনের প্রতিবেদনে তথ্য। কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না, বিএনপি নেতাদের মন্তব্য। বললেন, জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারি সংসদে পরিপূর্ণ সংস্কার করবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্যের সমালোচনায় উপদেষ্টা সাখাওয়াত বললেন, এ ধরনের বক্তব্যে মুক্তিযোদ্ধারা কষ্ট পাবেন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে সংবিধানে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল। পঞ্চদশ সংশোধনী ছিল সংবিধানের ত্রয়োদশ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংক্ষিপ্ত রায়ের পরিপন্থী। রায়ে গণভোট ফিরিয়ে আনা হয়েছে। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। এই সংশোধনী বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্টজন। পরে মামলায় পক্ষভুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্র এবং নির্বাচনকে সুসংহত করে, সেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থাও সংবিধানের একটা মূল কাঠামো। এই কারণে আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয়, সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। এটা ঐতিহাসিক এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি বলবো যে দূর হলো, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী। আমি খুব উৎফুল্ল, আনন্দিত এবং আমি অত্যন্ত সন্তুষ্ট এই রায়ে। আমি মনে করি যে এই রায়টা একটা ঐতিহাসিক রায়, এটা একটা সেমিনাল জাজমেন্ট। 15th অ্যামেন্ডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, সেই জনগণকে অবজ্ঞা করে 15th অ্যামেন্ডমেন্ট করেছেন। আদালত সমস্ত কিছু বিশ্লেষণ করেছেন। বিশ্লেষণ করে যে জাজমেন্টটা দিয়েছেন সেটা হচ্ছে, দিস জাজমেন্ট অফ দি 15th অ্যামেন্ডমেন্ট ইজ আনকনস্টিটিউশনাল অ্যান্ড আল্ট্রা ভাইরাস টু দি কনস্টিটিউশন। কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। আর যেহেতু ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না, ডেমোক্রেসি এনশিওর করা যায় না। এই জন্য তিনি বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ইজ এ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। দর্শক, হাইকোর্টে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারোয়ার, সরাসরি কথা বলবো তার সাথে। সারোয়ার, রায়ের পর্যবেক্ষণে আদালতের আর কি বলেছে আদালত, এবং ওখানে আপনি বিভিন্ন জনের বক্তব্য সম্পর্কে আমাদেরকে জানাবেন। আপনি রায়ের পরে রিটকারীদের আইনজীবী এবং পক্ষভুক্ত হওয়া বিএনপি, জামায়াত ইসলামের আইনজীবীদের বক্তব্য শুনলেন। সেখানে তারা আসলে মূল অংশটা বলে দিয়েছে। তবে আপনাকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যেই পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল সেটি আংশিক বাতিল করেছে। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি, এই পঞ্চদশ সংশোধনী যদিও বিখ্যাত হয়ে আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য, কিন্তু এখানে 54টি বিষয় সংযোজন করা হয়েছিল। সেই 54টি বিষয় সংযোজনের মধ্যে মাত্র 6টিকে আদালত আজকে বাতিল ঘোষণা করেছেন। তার মধ্যে মূলত এটা যেহেতু বিখ্যাত হয়ে আছে বা আলোচিত হয়ে আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য, আরেকটা তথ্য দিয়ে রাখি, এই আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিল করে যে রায় দিয়েছিল উচ্চ আদালত, সেই রায়ের ফুল জাজমেন্ট বের হওয়ার আগেই কিন্তু এই পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল সংসদে। তো এখন আদাসকে আইনজীবীরা আমাদেরকে বলেছেন, কেউ বলেছেন রিটকারীর আইনজীবী অর্থাৎ বদিউল আলম মজুমদারের আইনজীবী আমাদেরকে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথের যে প্রতিবন্ধকতা ছিল সেটি দূর হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হলো। আবার অন্য আইনজীবীরা বিএনপি, জামাত এবং অ্যাটর্নি জেনারেল নিজেও বলেছেন এক অর্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরল।
কারণ আরেকটা জিনিস বলে রাখি যে ত্রয়োদশ সংশোধনী নিয়ে রিভিউ আছে আপিল বিভাগে, পেন্ডিং আছে। সেই রিভিউ শেষ না হওয়া পর্যন্ত আসলে পুরোপুরি বলা যাবে না কি। তবে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে সেই রিভিউটা করা হচ্ছে শুধুমাত্র ফুল এর জন্য। এইটা যেহেতু সরকার পুরো জাজমেন্ট বের হওয়ার আগে সংশোধনী নিয়ে এসেছে, সো এইটা যদি এখন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করাও হয় সেটি বাধা থাকবে না। আরেকটা জিনিস হচ্ছে এখানে যে গণভোটের ব্যবস্থা ছিল বাতিল করা হয়েছিল, সেই ব্যবস্থাটাকে ফেরত আনা হয়েছে। এছাড়া সংবিধানের 7 ক এবং খ অনুচ্ছেদ, যেটা সংবিধানের কিছু কাঠামো মৌলিক কাঠামো বলে বাদ দেওয়া যাবে না বলেছিল পরবর্তী সংসদের উপর, সেটিও আদালত বাদ দিয়েছেন এবং বলেছেন যে এক সংসদ কখনো আরেক সংসদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। আর যেহেতু সংবিধান হচ্ছে জনগণের ভাষা এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে সংবিধানের মাধ্যমে, তো জনগণ যা চায় সেটাই সংবিধানে আসবে। কোনো আইন দিয়ে, কোনো সংশোধনী দিয়ে সেটাকে বেঁধে রাখা যাবে না। ধন্যবাদ। আহমেদ সারোয়ার জানাচ্ছিলেন হাইকোর্ট প্রাঙ্গণ থেকে। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম কমিশনের প্রতিবেদন দাখিল করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অগাস্ট গণহত্যা মামলার তদন্ত 2 মাসের মধ্যে, আর জুলাই অগাস্ট গণহত্যায় আনিসুল হক সহ 16 জনের বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। একই সাথে 3 মাস পর ওবায়দুল কাদেরের দেশ ছাড়ার বিষয়েও জানতে চেয়েছে আদালত। এস এম ফয়েজের রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যা মামলায় যখন আওয়ামী লীগের 12 মন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়, তখন অনেকে ছিলেন বিমর্ষ। সবচেয়ে বিমর্ষ দেখা গেছে জোনায়েদ আহমেদ পলককে। তবে হাস্যোজ্জ্বল ছিলেন রাশেদ খান মেনন ও হাসানুল হক হিনু। মঙ্গলবার বেলা 12টার দিকে গাজীপুর, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ কারাগার থেকে হাজির করা হয় সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, 1 সচিব ও বিচারপতি সহ 16 জনকে। আদালতের কার্যক্রম শুরুতেই শেখ হাসিনার বিষয়ে তদন্ত শেষ হয়নি জানিয়ে 2 মাসের সময় চায় প্রসিকিউশন টিম। তুলে ধরা হয় গুম কমিশনের রিপোর্ট। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সব গুম হত্যার মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা। 16 বছর ধরে বাংলাদেশে যে সমস্ত এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে, নিষ্ঠুরতম পন্থায় মানুষকে বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখা হয়েছে, তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে। এই অপরাধগুলোর সাথে প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন। সাবেক মন্ত্রী, উপদেষ্টা, বিচারপতি ও সাবেক সচিব সহ 16 জনের তদন্ত রিপোর্ট 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশও দিয়েছেন আদালত। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ, সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে, সেই ব্যাপারে আমরা দিনরাত কাজ করব, আমরা সচেষ্ট আছি। গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরেও দীর্ঘদিন পলাতক থেকে ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়েছেন সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল। জানতে চাওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরাতে জারি করা রেড অ্যালার্টের অগ্রগতিও। শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী আমলাদের বিরুদ্ধে অভিযোগের পরবর্তী শুনানি 18 ফেব্রুয়ারি ঠিক করেছেন আদালত। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে বলেছেন বিএনপি নেতারা। তারা বলেন, সঠিক ভোটের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রবর্তক বেগম খালেদা জিয়ার সরকার। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারই কাজ করবে না। রিফর্ম করতে হবে রাজনীতিবিদদের, রিফর্ম হতে হবে সংসদে, রিফর্মের মালিকানা হচ্ছে জনগণের হাতে থাকতে হবে। আমরা কিছু লোক বসে এখানে কিছু রিফর্ম করে ফেলবো আর বাংলাদেশ 50 বছর এভাবে চলবে, এর থেকে ভুল ধারণা কিছু হতে পারে না। রিফর্মের মালিকানা বাংলাদেশের মানুষের মালিকানা থাকতে হবে। রিফর্ম ইজ এ ডেমোক্রেটিক প্রসেস, গণতান্ত্রিক প্রক্রিয়া।
ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর জানিয়ে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানান, সঠিক নির্বাচনের জন্যই প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই যে নির্বাচনী ব্যবস্থা, ভোট যাতে সঠিকভাবে হয়, সেই জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হবে, সেটিরও প্রবর্তক এই যে খসরু ভাই সহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে পার্লামেন্ট ছিল, দে ডিড ইট। কাজেই বাংলাদেশের যত কিছু ভালো অর্জন, যত সংস্কার, আমরাও মনে করি তারই ধারাবাহিকতায় 2017-তে ভিশন 2030 দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের কাছে উপস্থাপন করেছিল। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল বলেও দাবি করেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক স্ট্যাটাস নিয়ে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্যে বেঁচে থাকা মুক্তিযোদ্ধারা মর্মাহত হবেন। সকালে বাংলাদেশ মেরিন একাডেমির ৩য় ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট রূপরেখার দাবি প্রসঙ্গে মন্তব্য করতে রাজি হননি উপদেষ্টা সাখাওয়াত। তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা কথা বলেছেন, উনি যখন বলেন তখন সবার কথাই বলেন। যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন, নিশ্চয়ই নির্বাচন নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ হবে, সংস্কারগুলোও শেষ হবে। কিভাবে কখন নির্বাচন হবে এটা সময় মতো জানা যাবে বলেও জানান তিনি। 52 বছর হয়ে গেছে এই 16 ডিসেম্বরের, এবং এই 9 মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ। ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছে, যারা বেঁচে আছেন আমি মনে করি তারাও আহত হবেন তথায়, কারণ আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি। সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, এতে কোনো সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সবসময় স্মরণ রাখি। নির্বাচন কবে হবে সেটাও শুধু নয়, কিভাবে হবে, কি সংস্কারের পরে হবে, এগুলো আছে, এগুলো তো আপনারা সময় মতো জানতে পারবেন। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন থেকে তারা এই দাবি জানান। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, হত্যাকাণ্ডে নিরপরাধ অনেকেই শাস্তি পেয়েছেন, প্রকৃত অপরাধীদের কিছুই হয়নি। নিরপরাধীদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। অভিযোগ করেন, বিগত সরকার ওই হত্যাকাণ্ডের তদন্তের নামে মশকরা করেছে। অন্তর্বর্তী সরকারকে বিলম্ব না করে দ্রুত আলাদা কমিশনের মাধ্যমে আবারও বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শুরু করার আহ্বান জানান তারা। তা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। তদন্ত কমিটিতে ভুক্তভোগী পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাখারও দাবি জানান ছাত্র প্রতিনিধিরা। বিচারের নামে প্রহসন করে জেলে আটকে রাখা হয়েছে। এই 24-এর গণ অভ্যুত্থানের বছরের এই 17 ডিসেম্বরে বিজয়ের মাসে দাঁড়িয়ে এর তীব্র নিন্দা জানাচ্ছে। দ্বিতীয় কমিটি যেটা হয় সেটাতে আমার নাম বাদ পড়ে। তখন সেনাবাহিনী যারা জুনিয়র অফিসার ছিলেন তারা এটাতে বাধা দেয় যে আমাকে বাদ দেওয়া হলে তারা তদন্ত মানবেন না। তারপরে আবার ওই দিনে দুপুরের পরে তৃতীয় কমিটি যেটা গঠন হয় সেটাতে আমি আবার তদন্তে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হই। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কমিটিতে সদস্য থাকবেন 7 থেকে 9 জন। কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। তাদের সুপারিশের পরিপ্রেক্ষিতে এই মামলার পুনঃ তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে আমি প্রথম থেকেই বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণের সোচ্চার ছিলাম। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হল অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা 5 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 9 জন হইতে পারে, বাট এখানে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে, আদালতের পর্যবেক্ষণ। জুলাই আগস্ট গণহত্যায় সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ 16 আসামি ট্রাইব্যুনালে। শেখ হাসিনা জুলাই আগস্ট গণহত্যার মাস্টারমাইন্ড, গুম কমিশনের প্রতিবেদনে তথ্য। কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না, বিএনপি নেতাদের মন্তব্য। বললেন, জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারি সংসদে পরিপূর্ণ সংস্কার করবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্যের সমালোচনায় উপদেষ্টা সাখাওয়াত বললেন, এ ধরনের বক্তব্যে মুক্তিযোদ্ধারা কষ্ট পাবেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladesh-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh-news। ধন্যবাদ সবাইকে।